যত বেশি আপনি প্রধানমন্ত্রীকে তোষামোদি করবেন তত আপনি সচিবালয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মনে হবে যে আরে উনি তো খুব বেশি সরকারের লোক, উনার হম্বিতম্বি অন্যায় চাওয়া এটা পূরণ করার একটা বাধ্যবাধকতা আমার মধ্যে আছে। সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হয়ে গিয়েছে সরকার পক্ষের লোককে তোষামোদি করা, তাদের স্বার্থ পূরণ করা, তাদের অন্যায় যে কোনো আবদার পূরণ করা। এটা আর এখন একটা রাষ্ট্র পর্যায়ে নাই, এটা একটা রাষ্ট্র নামক মানে বিশাল লুটের এবং অত্যাচারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই সমস্ত ভুয়া নির্বাচনের মাধ্যমে। ভুয়া নির্বাচন একটা হলে পরে 2-3টা ভালো নির্বাচন হলে ভুয়া নির্বাচনের ইম্প্যাক্টটাকে আপনার ইজ করা যায়, প্রশমিত করা যায়। এখন ভুয়া নির্বাচন আপনার কমপক্ষে 2টা ভুয়া নির্বাচন পরপর হয়েছে, কমপক্ষে আপনার 10 বছর যাবত একটা মানে অত্যন্ত বিতর্কিত, মানে এটা আসলে কারণ যেটা জনগণের ভোটে নির্বাচিত কিনা আগের রাতে ভোট হয়ে যায়, সেটাকে তো কোনোভাবে বৈধ নির্বাচন হতে পারে না। ফলে এদের মানে এটা একটা রাষ্ট্রের নামে একটা গোষ্ঠীর লুটপাটের জায়গায় পরিণত হয়েছে এবং সেই গোষ্ঠীটা নিজেদের ইলেক্ট করছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। গণতন্ত্রে অনির্বাচিত সরকারের একসঙ্গে থাকার অধিকার নাই, ঠিক আছে, তাহলে আপনি একটা খেয়াল করে দেখেন, আমাদের দেশে 2টা বড় পোস্টে নির্বাচিত যারা হয় তারা পরোক্ষভাবে নির্বাচিত হয়। যেমন ধরেন রাষ্ট্রপতি কি সরাসরি নির্বাচিত হয়? উনি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়। মহিলা আসনে যারা এমপি সংসদ সদস্যদের ভোটে ইলেক্টেড হয়, সংসদ সদস্যের মনোনয়ন। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওইরকমই ছিল, সব সংসদ সদস্যরা মিলে বসে তারা ডিসাইড করেছে এই লোকগুলা ক্ষমতায় থাকবে, সেটাও তো ইনডিরেক্টলি ইলেক্টেডই হলো। কারণ এটা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সংসদ সদস্য জনপ্রতিনিধিদের চাওয়ার ভিত্তিতে, এবং এটা তো একটা সামাজিক চুক্তি হয়েছিল রাষ্ট্রের মধ্যে। খেয়াল করে দেখেন 2011 সালে যখন আওয়ামী লীগের নেতৃত্বে সংবিধান সংশোধন বিষয়ক কমিটি হয়, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার কে? আওয়ামী লীগ আর বিএনপি। এই 2টা দল মিলে দেশের অন্তত 90% মানুষের সমর্থনকে রিপ্রেজেন্ট করে, ঠিক কিনা বলেন? আচ্ছা একটু কমায় বলি, 80% অন্তত, ভাস্ট মেজরিটি। আওয়ামী লীগ বিএনপি 2টা দলই তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে ওখানে। তাহলে এটা তো জনগণের বৃহত্তম অংশের স্বার্থের প্রতিনিধিত্ব যারা করে তারাই তো বলেছে তত্ত্বাবধায়ক সরকার। তারপর আবার যে সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে সেটাও হয়েছে জনগণের প্রতিনিধির মাধ্যমে। এরপরে যে সরকারগুলো ছিল, আপনার মনে আছে আওয়ামী লীগ সরকার বলেছে আমরা চিরকালের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই। এখন আপনার যদি মনে এতই কনফিউশন আসে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, আমি তো চ্যালেঞ্জ করলাম 11 জনের মধ্যে 9 জন সুস্পষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকার রাখতে বলেছে। এমনকি আপিলের ডিভিশনেও তত্ত্বাবধায়ক সরকার রাখতে বলেছিল মাত্র 1 জন কম বিচারক। আপনি যদি টোটাল নাম্বার অফ বিচারপতি হাইকোর্ট হিসাব করেন তাহলে দেখবেন ভাস্ট মেজরিটি তত্ত্বাবধায়ক সরকার রাখতে বলেছে। সংসদীয় কমিটি বলেছে দেশের সবচেয়ে বড় আইনবেত্তা যারা সংবিধান বুঝে, আমার আপনার চেয়ে অনেক বেশি বুঝে, অবিসংবাদিতভাবে যারা বাংলাদেশের শ্রেষ্ঠ সাংবিধানিক আইনজীবী, কেউ মারাও গেছেন, তাদের মধ্যে 90% বলেছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ। 75-এর ক্ষেত্রে তো বিএনপিকে দোষী করার কোনো স্কোপই নাই, কারণ বিএনপি তখন জন্মই হয় নাই। 75-এ যে সামরিক অভ্যুত্থান ঘটে, তারপরে বঙ্গবন্ধুর পরিবারে যে মানে জঘন্য যে হত্যাকাণ্ড ঘটে, যে পাশবিক হত্যাকাণ্ড ঘটে, এরপর যারা ক্ষমতায় আসছিল যে মন্ত্রিসভা, তাদের প্রত্যেকটা সদস্য ছিল আওয়ামী লীগার এবং ওই সরকারের প্রধান ছিল আওয়ামী লীগার। এরপরে খালেদ মোশাররফের নেতৃত্বে যদি কোনো কুয়ের চেষ্টা না হতো তাহলে জিয়াউর রহমান জীবনে ক্ষমতা আসতো কিনা, এটা আপনি আমাকে বলেন। খালেদ মোশাররফের নেতৃত্বে যে কুটা করার চেষ্টা করা হয়েছে, যেটাকে ধরা হয়েছে এটা প্রো বাকশাল কু, রাশেদ মোশাররফ এবং ওনার মার মিছিলের কারণে, এই কুটা না হলে তো জিয়াউর রহমানের ক্ষমতা আসার কোনো স্কোপ ছিল না। তারপর 75-এর সাথে জিয়াউর রহমানকে কানেক্ট করলে এটা বললে হলো নাকি? এই ধরনের প্রচারণা করলে মানুষ বিশ্বাস করবে নাকি? এটা যারা ইতিহাস জানে না তার করবে। ইন্ডেমনিটি অধ্যাদেশ কারা জারি করছে? এখানেও তো আবার মিথ্যাচার চলে। ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছে আওয়ামী লীগ সরকার, খন্দকার মুশতাকের সরকার থেকে আওয়ামী লীগ সরকার ছিল না? ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি যে করবে তার দোষটাই, আর যে বজায় রাখবে তার দোষ। বজায় রাখাটা যদি ছোট দোষ হয়, জারি করাটা অনেক বড় দোষ। ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল আওয়ামী লীগ, ঠিক আছে? এটা এই সমস্ত ইতিহাসকে মানে অস্বীকার করার কোনো উপায় নাই। আচ্ছা, এখন 21শে আগস্টের ঘটনার পর কি আওয়ামী লীগ দুর্বল হয়েছে? 21শে আগস্টের ঘটনা তো আওয়ামী লীগ যে পুনরায় জনপ্রিয় হয়েছে, পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পেরেছে, তার অন্যতম কারণ 21শে আগস্টের ঘটনা। এই পাশবিক ঘটনার কারণে আওয়ামী লীগের প্রতি, বিশেষ করে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রতি মানুষের মনে তখন যেই সিম্প্যাথি তৈরি হয়, সেটা আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে জিতে আসার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। তো আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী করেছে।
আর আপনি বলতে পারেন এখন ক্ষমতায় যদি আবার সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আসলে আবার 21শে আগস্ট হবে নাকি? তাহলে আমার দুইটা প্রশ্ন আছে। 21শে আগস্টের পরও তো আওয়ামী লীগ বিএনপি 1.5 বছর ক্ষমতায় ছিল, তখন কি 21শে আগস্ট হয়েছিল? তো 21শে আগস্টের আগেও তো আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, প্রেসিডেন্ট সাত্তারের সরকার এবং খালেদা জিয়া সরকার মিলে প্রায় 9 বছর বিএনপি ক্ষমতা ছিল। তো 9 বছর 21শে আগস্ট হয়েছিল? 21শে আগস্টের পরের 1 বছর 21শে আগস্ট হয়েছিল? আরো 1 বছর তারা ছিল, 21শে আগস্ট হয়েছিল। আর একটা কথা হচ্ছে কি, 21শে আগস্টে হতাহতে আপনি শাস্তি দিয়েছেন। আর পৃথিবীতে এমন কোন ঘটনা আছে? পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রনায়কের এমনকি অ্যাসাসিনেশনের ঘটনা ঘটে। আমেরিকায় অনেক রাষ্ট্রনায়ক অ্যাসাসিনেটেড হয়েছে। তো তাদের দল কি তখন যে আবার যদি আমরা বিরোধী দলে যাই কেউ আমাদেরকে অ্যাসাসিনেট করতে পারে, এই জন্য কি তারা ভুয়া নির্বাচন করে ক্ষমতা থাকার চেষ্টা করেছে? এটা কোনো জাস্টিফিকেশন হলো? 21শে আগস্ট যারা করছে আপনি নিরপেক্ষভাবে তাদের বিচার করে চরম শাস্তি দিবেন আইনের কাঠামোর মধ্যে। এটা ছাড়া আপনার আর কোনো রেমেডি নাই। আর 21শে আগস্টের বিরুদ্ধে আপনি জনসভায় বলবেন, জনগণকে বলবেন যে 21শে আগস্ট বিএনপি করেছে, 21শে আগস্ট আপনি জনগণকে ভোট দেন না। এছাড়া আপনার আর কোনো কিছু চাওয়ার থাকতে পারে না। নির্বাচনী সংস্কৃতিতেও না, গণতান্ত্রিক সংস্কৃতিতেও না, সাংবিধানিক রীতিনীতিতেও না। বছর তারা এত বেশি বড় বড় অন্যায় করেছে, তারা কোনোভাবেই জনগণের রায়ের সামনে দাঁড়াতে রাজি না। কারণ তারা, আমার ধারণা তারা মোটামুটি নিশ্চিত তারা ইলেকশন হারবে, এবং তারা মোটামুটি নিশ্চিত, তারা তো জানে তারা কি কি অন্যায় করেছে। এটার জন্য তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। ফলে নির্বাচন শুধু তাদের কাছে নির্বাচন না, নির্বাচন মানে হচ্ছে নিজের সকল কৃতকর্মের বিচারের সম্মুখীন হওয়া। এটা কে চায়? ফলে চায় না দেখেই তারা যে কোনো ভাবে নির্বাচন করার চেষ্টা করবে। এবং এখানে কিছু সুবিধাবাদী, মানে দেশপ্রেমহীন, দেশদ্রোহী টাইপের, আমি বলবো, দেশকে ভালোবাসে না, দেশের মানুষের স্বার্থ দেখে না, এরকম কিছু দল গজাবে, কিংস পার্টি, এরকম কিছু লোক গজাবে, হঠাৎ বড় বড় কথা বলা শুরু করবে, এরকম অলরেডি কিছু কিছু বলা শুরু করেছে। তো এদেরকে তো মানুষ চিনে, এরা পরগাছা। এই পরগাছারা এই ইলেকশনকে সুষ্ঠু করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না, ইলেকশনটা সুষ্ঠু দেখানোর ক্ষেত্রে কিছু সামান্য ভূমিকা রাখে। এরা সমস্যা না, সমস্যা হচ্ছে যারা এদের জন্মদাতা তারা। উন্নয়নে যে বয়ান দেওয়া হতো সেটা তো আসলে ঠিক না, এটা তো আসলে এক ধরনের মিথ্যাচার ছিল। আমাদের যেইভাবে প্রবৃদ্ধি, আমাদের যেইভাবে আপনার বিনিয়োগ বাণিজ্য কমছে, যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে, অর্থনৈতিকভাবে সরকারের জন্য পোস্ট ইলেকশন পিরিয়ডে এইভাবে আলটিমেটলি দেশ সাফার করবে। আলটিমেটলি সাফার করবে হচ্ছে দরিদ্র জনগণ, দেশের মানুষ সাফার করবে। তারা এক ধরনের হুমকির মুখে থাকবে, কিন্তু চূড়ান্ত সাফারটা করবে দেশের লোকজন। সেই জন্য আমি বলি, আগামী নির্বাচন শুধু গণতন্ত্র রক্ষার নির্বাচন না, এটা দেশ রক্ষার নির্বাচন। আমি ওনার প্রচন্ড ধরনের সমালোচনা করি। এখন ধরেন ওই দলটা ক্ষুব্ধ হয়ে আমাকে দলটা বহিষ্কার করে দিল, তাও আমার সংসদ সদস্য পদ যাবে না। আমি নিজে রিজাইন করলে সংসদ সদস্য পদ যাবে। আমরা খুব অনাকাঙ্ক্ষিত ভাবে একটা কনফ্রন্টেশনের দিকে যাচ্ছি। আপনি নাগরিকের ভোটাধিকার কেড়ে নেবেন কেন? এটা তো আসলে সংবিধান লঙ্ঘন। একটা সংসদ হবে প্রধানমন্ত্রী এবং সরকারের জন্য আতঙ্কের জায়গা, যে তাকে প্রশ্ন করা হবে, তাকে গ্রিল করা হবে, তাদেরকে আপনার সারাক্ষণ জবাবদিহিতার আওতায় আনা হবে। জবাবদিহিতার প্রতিষ্ঠানের পরিবর্তে আর এখন একটা রাষ্ট্র পর্যায়ে নাই। এখনকার যে সংকটটা সেটা একটুখানি ভিন্ন, কারণ আমরা কিন্তু এত বছর যাবৎ মানে সাজানো নির্বাচন করে অনেক বছর যাবৎ ক্ষমতা আছে, এরকম কোনো রেজিমকে আমরা আগে দেখি নাই। আমরা এরশাদকে দেখেছিলাম, এরশাদ সাধারণ নির্বাচন করার পর বেশি দিন টিকতে পারে নাই। আমি 1988 এর ইলেকশনের কথা বলছি। আবার খালেদা জিয়া সরকারকে দেখেছিলাম 1996 এর সাধারণ নির্বাচন করার পর ফেব্রুয়ারির, তারা কিন্তু টিকতে পারে নাই। তো এই কনফ্রন্টেশনের কারণ হচ্ছে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় ছাড়তে চায় না, তারা বিভিন্ন ধরনের কারচুপি করে, বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে ক্ষমতায় থাকতে চায়। এবং স্বভাবতই যখন বিরোধী দল যখন থাকে তারা তো এটা একসেপ্ট করতে দিতে রাজি না। কারণ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, এবং ক্ষমতায় যাওয়ার মতো শক্তিমত্তা বা সমর্থন যেসব দলের আছে বলে তারা মনে করে, তারা এটা প্রচন্ড বিরোধিতা করে। আবার এথিক্যাল কারণে অনেকে বিরোধিতা করে যে আপনি নাগরিকের ভোটাধিকার কেড়ে নেবেন কেন? আবার ধরেন যাদের আইনের শাসনের প্রতি, সংবিধানের প্রতি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে, সেরকম সেই দৃষ্টিকোণ থেকে অনেক রাজনীতিবিদ, বিশেষ করে নাগরিক সমাজের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে যে এটা তো আসলে সংবিধান লঙ্ঘন, খারাপ ধরনের অপরাধ, এবং এটা ইন এ সেন্স এটা হচ্ছে দেশের মানুষকে চিট করা, এটা হচ্ছে একটা রাষ্ট্রকে লুট করার জন্য, একটা রাষ্ট্রকে প্লান্ডার করার জন্য জোর জবরদস্তি ভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে যাওয়া এত বড় অন্যায়। এবং এই যে অবৈধ ভাবে থেকে যাওয়া বা ভুয়া নির্বাচন করা, এটা কিন্তু অনেক বড় বড় অন্যায়ের জন্মদাতা এই ঘটনাটা। ফলে এইটার মাধ্যমে যারা ক্ষমতায় আসে, আমি সবসময় এটা বলি, যারা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, ক্ষমতাটা আসে কি হবে? কারোর উপর তো ভর করে,
কার উপর ভর করে? পুলিশের উপর ভর করে, জনপ্রশাসনের উপর ভর করে, প্রধানত কিছু কিছু ক্ষেত্রে বিচার বিভাগের উপর ভর করে। যেহেতু পুলিশ এবং জনপ্রশাসন ভিত্তিক শক্তি ভিত্তিক সরকার, তো তার জবাবদিহিতা, তার ভালোবাসা, তার কাউকে তোয়াজ করার ক্ষেত্রে সে মানে পুলিশ আর জনপ্রশাসনের মন জুগিয়ে চলে। সরকার তখন জনগণকে খুশি রাখার চেষ্টা না করে শুধুমাত্র পুলিশ, জনপ্রশাসন, তাদের পক্ষের ব্যবসায়ী, তাদের পক্ষে সাংবাদিক, এদেরকে খুশি রাখার চেষ্টা করে, একটা ক্ষুদ্র জনগোষ্ঠীকে। এই ক্ষুদ্র জনগোষ্ঠী যেহেতু সরকারের অবাধ আনুকূল্য পায়, তাদের এবং তাদের সাথে সম্পর্কিত মহলগুলা তখন রাষ্ট্রকে লুটপাট করা শুরু করে। ও জনগণের প্রতি অ্যাকাউন্টেবিলিটি ফিল করে না, জানতো তোমার ভোটে আসেন না। না, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। সংবিধানে 70 অনুচ্ছেদে আছে, আপনি সরকারের বিরুদ্ধে ভোট দিলে আপনার সংসদ সদস্য পদ চলে যাবে। সরকারের বিরুদ্ধে যদি আপনি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনও সমালোচনা করেন, সবচেয়ে কঠোরতম ভাষায় সমালোচনা করেন, তাও আপনার সংসদ সদস্য পদ যাবে না। এটা ভুল ধারণা। ওইখানে বলা আছে, 1 নম্বর হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন, আর 2 নম্বর হচ্ছে আপনি নিজে যদি দল থেকে পদত্যাগ করেন। এখন ধরেন আমি যদি এমপি হই, এমপি হওয়ার পর আমি যেই দল থেকে এমপি হয়েছি সেই দলে ধরেন প্রধানমন্ত্রী আছে, আমি ওনার প্রচন্ড ধরনের সমালোচনা করি। এখন ধরেন ওই দলটা ক্ষুব্ধ হয়ে আমাকে দলটা বহিষ্কার করে দিল, তাও আমার সংসদ সদস্য পদ যাবে না। আমি নিজে রিজাইন করলে সংসদ সদস্য পদ যাবে। এটা একটা ভুল ধারণা। এবং 70 অনুচ্ছেদ আপনাকে অধিকার নিয়ন্ত্রণ করেছে, আপনার কথা বলার অধিকার নিয়ন্ত্রণ করে নাই। এখন সে কথা বলার অধিকার প্রয়োগ করতে যাবে কেন? সে তো যাবে তার তোষামোদী করার সুযোগ প্রয়োগ করতে।